বন্ধুরা, যখন থেকে জুজুৎসু কাইসেন সিজন 2টি শেষ হয়েছে তখন থেকে সমস্ত ইন্টারনেটের মধ্যে সবাই সুকুনাকে নিয়ে কথা বলছে। এমনকি অনেক অ্যানিমে ফ্যানরা সুকুনার পাওয়ারকে গোকুর সাথেও কম্পেয়ার করছে। যেহেতু সুকুনা নিজের পাওয়ারকে ব্যবহার করে মাঙ্গার মধ্যে একেবারে গোজোকে হারিয়ে দিয়েছে, এই জন্যই অনেক অ্যানিমে ফ্যানরা মনে করছে সুকুনা নিজের পাওয়ারকে ব্যবহার করে গোকুর মতো শক্তিশালী ক্যারেক্টারকেও সে হারিয়ে দিতে পারবে। বন্ধুরা, এটাকেই জানার জন্য আজকের এই ভিডিওতে আমরা গোকুর সাথে সুকুনার একটি ব্যাটল কম্পারিজন করব এবং এই ব্যাটল কম্পারিজন থেকে জানার চেষ্টা করব সুকুনা কি আসলে নিজের পাওয়ারকে ব্যবহার করে ড্রাগন বল অ্যানিমের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন গোকুকে কি হারাতে পারবে, নাকি সুকুনা গোকুর হাতে একেবারেই মারা যাবে। বন্ধুরা, এই ভিডিওর প্রথমে আমি বলে দিই আপনাদেরকে, এই ভিডিওর মধ্যে আমরা মাঙ্গার মধ্যে থাকা কোনো প্রকার সিনকে নিয়ে কথা বলবো না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সবথেকে প্রথমে অ্যানিমেতে রাজ করা গোকুর সম্বন্ধে জেনে নেওয়া যাক। গোকু ড্রাগন বল ইউনিভার্সের খুবই পাওয়ারফুল এবং স্ট্রং একটি ক্যারেক্টার, যে সবসময় নিজের পাওয়ারকে ব্যবহার করে সে নিজের পৃথিবী এবং নিজের ইউনিভার্সকে একেবারে প্রোটেক্ট করে থাকে। এবং ড্রাগন বল অ্যানিমের মধ্যে গোকু অনেকবারই নিজের পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে নিজের পৃথিবীর সাথে সাথে নিজের ইউনিভার্সকেও একেবারে প্রোটেক্ট করতে পেরেছিল। এমনকি সে নিজের ইউনিভার্সকে বাঁচানোর জন্য সে বিভিন্ন ধরনের শক্তিশালী বিংদের সাথে লড়াই করে তাদেরকে হারিয়েও দিয়েছিল। এমনকি গোকু যেই সমস্ত ক্যারেক্টারগুলোকে হারিয়েছিল, যার মধ্যে জিরেন এবং ফ্রিজা ড্রাগন বল ইউনিভার্সের গডের থেকেও শক্তিশালী, গোকু আসলে একটি এলিয়েন যাদের প্রজাতিকে বলা হয় সেইয়ান, এবং এই সমস্ত সেইয়ান গুলো ভেজিটা নামক প্ল্যানেট থেকে একেবারে বিলং করে। গোকুর পাওয়ার এতটাই বেশি হয়ে থাকে যে ড্রাগন বল অ্যানিমের মধ্যে প্রত্যেকটি লড়াইয়ের সাথে সাথে সে নিজের পাওয়ারের লিমিটকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে চলে, যার ফলে সে আগের থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। এবং এটিকে আমরা ড্রাগন বল ইউনিভার্সের সমস্ত সিরিজের মধ্যেই দেখতে পেয়েছি। এসব ছাড়াও গোকুর কাছে খুবই পাওয়ারফুল ট্রান্সফরমেশন ফর্মও রয়েছে এবং গোকু ওইসবগুলোতে একেবারে ট্রান্সফার হয়ে গিয়ে সে আগের থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। এবং ড্রাগন বল অ্যানিমের মধ্যে আমরা গোকুর যেই পাওয়ারফুল ফর্মকে দেখতে পেয়েছি সেটি হলো গোকুর আল্ট্রা ইনস্ট্যান্ট ফর্ম। এই ফর্মে ট্রান্সফার হয়ে যাওয়ার পর গোকু এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায় যে নিজের বডিকে অতটা বেশি পরিমাণে মুভ না করিয়ে সে তার অপোনেন্টকে একেবারে হারিয়ে দিতে পারে। এবং এই ফর্মের সাথে গোকু জিরেনের সাথেও একেবারে ভারী পড়েছিল। গোকু আল্ট্রা ইনস্ট্যান্ট ফর্মে চলে আসার পর তার স্ট্রেংথ, ডিউরেবিলিটি, স্পিড, এজিলিটি এবং রিফ্লেক্সেস লাইটের থেকেও অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে যায়। অর্থাৎ গোকু এই ফর্মে এসে যাওয়ার পর সে লাইটের থেকেও অনেকটাই বেশি পরিমাণে স্পিডে সে তার অপোনেন্টের বিরুদ্ধে একেবারে লড়াই করতে পারবে, যেটিকে দেখতে পাওয়া নর্মাল মানুষের জন্য অসম্ভব একটি কাজ। এবং এই ফর্মে এসে যাওয়ার পর গোকুর সমস্ত পাওয়ারই এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে নিজের অ্যাটাক গুলোকে ব্যবহার করে সে পুরো ইউনিভার্সকেও অতি সহজেই ধ্বংস করে দিতে পারে। ড্রাগন বল অ্যানিমের মধ্যে আমাদেরকে বলা হয়েছিল গোকু নিজের পাওয়ারকে ব্যবহার করে প্ল্যানেট এবং গ্যালাক্সির সাথে সাথে পুরো একটি ইউনিভার্সকেও অতি সহজেই ধ্বংস করে দিতে পারে। এবং ড্রাগন বল ইউনিভার্সের মধ্যে গোকুর সবথেকে পাওয়ারফুল অ্যাটাক হলো ফায়ার বোম ব্লাস্ট, যেটিকে আমরা কামেহামেহা বলে থাকি, যেটিকে দেখতে অনেকটাই লেজার বিমের মতোই মনে হয়। কিন্তু এই অ্যাটাকের পাওয়ার লেভেল এতটাই বেশি থাকে যে যার ফলে গোকুর একটি অ্যাটাকই যথেষ্ট গোকুর যে কোনো শক্তিশালী অপোনেন্টকে হারানোর জন্য। ড্রাগন বল সিরিজের মধ্যে আমরা অনেকবারই দেখেছিলাম গোকু যখনই কোনো শত্রুর সাথে লড়াই করে তখন গোকু নিজের এই লড়াইয়ের মধ্যে একবার না একবার এই এনার্জি ব্লাস্টকে ব্যবহার করেই থাকে। এবং এই অ্যাটাকের পরে খুব কম ক্যারেক্টারই রয়েছে যারা লড়াইয়ের জন্য আবার উঠতে পারে। এমনকি কোনো প্রকার ক্যারেক্টার যদি গোকুর কামেহামেহাকেও সহ্য করে নেয় তখন গোকু নিজের সবথেকে সেকেন্ড পাওয়ারফুল অ্যাটাককে ব্যবহার করে, যে অ্যাটাকের নাম হলো স্পিরিট বোম। গোকুর এই বোমটি এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে যে যার ফলে গোকুও নিজের এই পাওয়ারফুল অ্যাটাককে তখনই ব্যবহার করে যখন তার এনিমিকে হারানোর আর কোনো প্রকার রাস্তা থাকে না। আসলে গোকু স্পিরিট বোমকে বানানোর জন্য সে তার আশেপাশে থাকা সমস্ত লিভিং বিং এর কাছ থেকেই একেবারে শক্তি এবং পাওয়ারকে অ্যাবজর্ব করে নেয় এবং ওই পাওয়ারকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে সে স্পিরিট বোমকে একেবারে তৈরি করে থাকে। আপনারা গোকুর এই পাওয়ারকে এখান থেকেই বুঝতে পারবেন যে ড্রাগন বল অ্যানিমের মধ্যে জিরেনের মতো শক্তিশালী ক্যারেক্টারও গোকুর এই অ্যাটাকটিকে দেখে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিল। কিন্তু এগুলোও তো কিছুই নয়, এই সমস্ত পাওয়ারকে ছাড়াও গোকুর কাছে ট্রান্সপোর্টেশনেরও পাওয়ার রয়েছে, যেটির সাহায্যে গোকু যে কোনো জায়গার মধ্যেই একেবারে টেলিপোর্ট হয়ে যেতে পারে। এবং গোকু নিজের এই এবিলিটিকে তার অপোনেন্টের বিরুদ্ধে অ্যাটাক করার জন্য এবং তার অপোনেন্টের অ্যাটাক গুলোকে ডজ করার জন্য সেই পাওয়ারফুল এবিলিটিকে একেবারে ব্যবহার করে থাকে। এবার গোকুর ফিজিক্যাল এবিলিটির কাছে
আসা যাক। গোকুর বডির মধ্যে থাকা সমস্ত ফিজিক্যাল এবিলিটি লিমিটলেস হয়ে থাকে, কারণ এখনো পর্যন্ত ড্রাগন বল ইউনিভার্সের মধ্যে আমাদেরকে গোকুর বডির ফিজিক্যাল লিমিটকে এখনো দেখানোই হয়নি। গোকু যখনই কোনো লড়াইয়ের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়, তখনই সে নিজের পাওয়ারফুল একটি ফর্মকে একেবারে আনলক করে দেয় এবং এরপরে সে কোনো না কোনো ভাবে তার অপোনেন্টকে একেবারে হারিয়ে দেয়। এই কারণে গোকু পরিণত হয়ে যায় গড গোকু। এবার গোকুর পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়ার পর এবার জুজুৎসু কাইসেনের রিউম্যান সুকুনার সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। সুকুনা জুজুৎসু কাইসেনের খুবই পাওয়ারফুল একটি কার্সেস স্পিরিট, যাকে জুজুৎসু কাইসেনের মধ্যে কিং অফ দ্য কার্সেসও বলা হয়েছে, যাকে হারানো কোনো প্রকার কার্সেস স্পিরিট এবং জুজুৎসু সর্সারারের জন্য অনেকটাই মুশকিল একটি কাজ। এমনকি সাতোরু গোজোর মতো পাওয়ারফুল সর্সারারও সে নিজের ফুল পাওয়ারকে ব্যবহার করে সে সুকুনাকে হারাতে পারেনি। এমনকি যারা জুজুৎসু কাইসেনের মাঙ্গাকে ভালো করে ফলো করে তারা তো এটা জেনেই যাবে কেন আমি এই কথাটা বলেছি। জুজুৎসু কাইসেন ইউনিভার্সের মধ্যে যখনই সুকুনা কারোর সাথে লড়াই করে তখন তার অপোনেন্টের বিরুদ্ধে কোনো প্রকারের মার্সি করে না, এবং তখন তার সামনে কার্সের স্পিরিট আসুক বা কোনো জুজুৎসু সর্সারার। জুজুৎসু কাইসেনের মধ্যে সুকুনার সবদিকে স্পেশাল এবিলিটি হলো হ্যান্ড টু হ্যান্ড ফাইট করা। যেহেতু সুকুনা হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে অনেকটাই বেশি পরিমাণে মাস্টার, এই জন্য যখনই সে কোনো এনিমির সাথে লড়াই করে তখন সে নিজের লড়াইকে বেশিরভাগ সময় হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলেই একেবারে জিতে যাওয়ার চেষ্টা করে। এমনকি সুকুনা হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল কমব্যাটকে ব্যবহার করে সে জুজুৎসু কাইসেনের ফুসিগুরোর মতো ক্যারেক্টার, যে পাওয়ারফুল লেভেল 2 জুজুৎসু সর্সারার, এমনকি সে যোগোর মতো পাওয়ারফুল কার স্পিরিটকে হারানোর সাথে সাথে সে ফুসিগুরোর সবদিকে পাওয়ারফুল শিকিগামি মাহারাগাকেও হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে বরাবরের টক্কর দিয়ে দিয়েছিল। জুজুৎসু কাইসেনের মধ্যে সুকুনার সবদিকে শক্তিশালী এবং জনপ্রিয় অ্যাটাক হলো তার ডিসমেন্টাল, এবং এই অ্যাটাকটিকে ব্যবহার করে সুকুনা তার অপোনেন্টের বডিকে একেবারে কাট করে দিতে পারে। এবং এই অ্যাটাকটি থেকে বাঁচা সাধারণ মানুষ তো দূরের কথা, শক্তিশালী কার স্পিরিটদের জন্য এই অ্যাটাকটি থেকে বাঁচা অসম্ভব একটি ব্যাপার। সুকুনা যখনই নিজের অপোনেন্টের বিরুদ্ধে এই অ্যাটাককে ব্যবহার করে তখনই এই অ্যাটাকটি তার টার্গেটকে এতটাই তাড়াতাড়ি হিট করে যে যার ফলে সুকুনার কোনো প্রকার অপোনেন্ট এটাকে দেখতেই পায় না। এসব ছাড়াও সুকুনার কাছে ফায়ার ম্যানিপুলেশনেরও পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেখানে সুকুনা ফায়ারকে ম্যানিপুলেট করে সে নিজের জন্য সে খুবই পাওয়ারফুল অস্ত্রকেও একেবারে বানিয়ে নিতে পারে। এবং সুকুনার এই ফায়ার দিয়ে তৈরি অস্ত্রগুলো এতটাই শক্তিশালী হয়ে থাকে যে যেটিকে ব্যবহার করে সুকুনা অর্ধেক শহরকে একেবারে ধ্বংস করে দিতে পারে। এমনকি আমরা জুজুৎসু কাইসেন সিজন 2 এর মধ্যেও দেখতে পেয়েছিলাম, যখন সুকুনা যোগোর সাথে লড়াই করছিল তখন সে যোগোর মতোই ফায়ারকে কন্ট্রোল করে নিজের জন্য একটি শক্তিশালী অস্ত্রকে বানায়, যে অ্যাটাকটির নাম ছিল ফায়ার অ্যারো। এবং সুকুনা এই ফায়ার অ্যারোকে ব্যবহার করে সে যোগোকে খুব সহজে একেবারে তাকে মেরে দেয়। এবং আগে গিয়ে যখন সুকুনা এই অ্যাটাকটিকে মাহারাগের বিরুদ্ধে ব্যবহার করে তখন এই অ্যাটাকটির জন্য অর্ধেকেরও বেশি শহর একেবারে ধ্বংস হয়ে যায়। এখান থেকে আপনারা বুঝতে পারছেন সুকুনার ফায়ার ওয়েপেন গুলো কতটা বেশি পরিমাণে শক্তিশালী। সুকুনার ডিসমেন্টাল এবং ফায়ার দিয়ে তৈরি অস্ত্রগুলো থেকে বাঁচা যে কোনো ক্যারেক্টারের জন্য অনেকটাই অসম্ভব একটি কাজ, এবং কোনোভাবে যদি সুকুনার এই সমস্ত অ্যাটাক গুলোকে তার অপোনেন্ট একেবারে সহ্যও করে নেয় তখন সুকুনা নিজের সবদিকে পাওয়ারফুল এবং ডেডলি অ্যাটাককে ব্যবহার করে থাকে, যে অ্যাটাকটির নাম হলো ডোমেন এক্সপেন্ডেশন। সুকুনার এই ডোমেন এক্সপেন্ডেশন অন্যান্য ক্যারেক্টারের ডোমেন এক্সপেন্ডেশনের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকে। সুকুনা নিজের ডোমেন এক্সপেন্ডেশনকে বাড়ানোর জন্য কোনো প্রকারের ব্যারিয়ারকেও সে বানায় না, এমনকি সে অন্য কোনো দুনিয়াকেও বানায় না। সুকুনা নিজের আশেপাশের 200 মিটার জায়গাকেই নিজের ডোমেন এক্সপেন্ডেশন বানিয়ে নেয়, এবং একবার সুকুনার ডোমেন পুরোভাবে তৈরি হয়ে যাওয়ার পর তখন ওই 200 মিটারের জায়গার মধ্যে শুধুমাত্র সুকুনারই রাজত্ব চলে। সুকুনা এই ডোমেন এক্সপেন্ডেশনের মধ্যে যেই সমস্ত ক্যারেক্টার গুলোকে একেবারে ক্যাপচার করে থাকে সেই সমস্ত ক্যারেক্টারের উপর সুকুনা হাজারেরও বেশি স্লাইস দিয়ে অ্যাটাক করতে পারে, এবং সুকুনা তার অপোনেন্টকে এই ডোমেনের মধ্যে একেবারে বন্দি করে সে খুব তাড়াতাড়ি তার অপোনেন্টকে মেরে দিতেও পারে। এবং সুকুনা জুজুৎসু কাইসেনের সিজন 2 এই অ্যাটাকটিকে ব্যবহার করে সে মাহারাগার মতো পাওয়ারফুল শিকিগামিকেও একেবারে হারিয়ে দিয়েছিল। এবং এখনের সময় সুকুনা গোজোর মতো রিভার্স টেকনিককে ব্যবহার করে সে নিজের যে কোনো ইনজারি, এমনকি খুব বড় বড় ইনজারিকেও সে রিজেনারেট করে নিতে পারছে। এমনকি আমরা জুজুৎসু কাইসেনের মধ্যে দেখতে পেয়েছিলাম যখন একটি কার্স এনার্জি ইউজির হাতকে একেবারে কাট করে দিয়েছিল তখন সুকুনা রিভার্স কার্স টেকনিককে ব্যবহার করে সে ইউজির হাতকে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে একেবারে রিজেনারেট করে দিয়েছিল। এবং এখানে আমরা সুকুনার রিজেনারেশন এবিলিটিকে গোজোর রিজেনারেশন এবিলিটির থেকেও অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র দেখতে পায়। কিন্তু সুকুনার এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি কি গোকুর সাথে লড়াই করার জন্য কাজে লাগবে নাকি লাগবে না এটাকেই জানা যাক। রিউম্যান সুকুনা এবং গোকু নিজ নিজ ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন, যাদেরকে হারানো অন্যান্য ক্যারেক্টারদের জন্য অনেকটা একটি ইম্পসিবল কাজ। এবং এই দুটো ক্যারেক্টারেরই স্পেশালিটি হলো হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল করা, এবং এই দুটো ক্যারেক্টারই হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল করে অনেকগুলো শক্তিশালী ক্যারেক্টারকেও হারিয়ে দিতে পেরেছিল। কিন্তু এই ব্যাটেলের মধ্যে তাদের একে অপরের প্রবলেম হলো সুকুনার রিভার্স কার্স টেকনিক এবং গোকুর ডিউরেবিলিটি। যেহেতু
গোকুর কাছে গড লাইক ডিউরেবিলিটি রয়েছে, এই জন্য সুকুনা গোকুর উপরে যতই পাওয়ারফুল পাঞ্চেস দিয়ে অ্যাটাক করুক না কেন, এই জন্য তার উপরে কোন রকম পাঞ্চেসের কোন রকম এফেক্টই হবে না। তেমন ভাবে গোকু নিজের পাঞ্চেস গুলোকে ব্যবহার করে সে সুকুনাকে যতটাই বেশি পরিমাণে ইনজার্ড করুক না কেন, কিন্তু সুকুনা রিভার্স কাস্ট টেকনিককে ব্যবহার করে সে নিজেকে বারবার হিল করতে থাকবে। এই জন্য এই দুটো ক্যারেক্টার নিজেদের নর্মাল পাওয়ারকে ব্যবহার করে কখনোই একে অপরকে হারাতে পারবে না। এবং যখনই সুকুনা এটাকে জানতে পেরে যাবে তখনই সুকুনা নিজের ডিসমেন্টালকে ব্যবহার করবে গোকুর উপরে। কিন্তু সুকুনার স্লাইসার গুলো এতটাও পাওয়ারফুল নয় যে যেটি গোকুর বডিকে একেবারে কাট করতে পারবে, কারণ গোকুর বডি এতটাই বেশি পরিমাণে ডিউরেবল যে সে অতি সহজে এই সমস্ত অ্যাটাক গুলোকে সহ্য করে নিতে পারবে। এবং আপনারা সবাই এখান থেকে গোকুর ডিউরেবিলিটি জানতে পারবেন যে ড্রাগন বল ইউনিভার্সের মধ্যে গোকুর উপরে এতটাই পাওয়ারফুল অ্যাটাক হয়েছে যে ওই সমস্ত অ্যাটাকের শুধুমাত্র ওয়েভের জন্য প্ল্যানেট একেবারে ধ্বংস হয়ে যাচ্ছিল। এখান থেকে আপনারা বুঝতে পারছেন গোকু আসলে কতটা পাওয়ারফুল অ্যাটাককে সার্ভাইভ করেছিল। আসলে এই লড়াইয়ের মধ্যে সুকুনার কোনো প্রকার অ্যাটাকই গোকুকে ইনজার্ড করতে পারবে না। এসব ছাড়াও সুকুনার ডোমেন এক্সপেন্ডেশন হলো এমন একটি ডোমেন যার কোনো প্রকার লিমিট নেই এবং যে কোনো সুপার স্পিড ক্যারেক্টার এই ডোমেন থেকে অতি সহজেই বাইরে চলে যেতেও পারবে। যেহেতু গোকুর কাছে গোকু টেলিপোর্টেশন রয়েছে, এই জন্য সে সুকুনার ডোমেন থেকে অতি সহজে টেলিপোর্ট হয়ে যেতেও পারবে। এমনকি আমরা এখনো পর্যন্ত গোকুর আল্ট্রা ইনস্ট্যান্টকে নিয়ে তো কোথায় বলিনি, কারণ গোকু যদি একবার এই ফর্মে ট্রান্সফার হয়ে যায় তখন সুকুনার কোনো প্রকার অ্যাটাকই গোকুকে টাচ করতেও পারবে না, কারণ এই ফর্মে এসে যাওয়ার পর গোকু লাইটের থেকেও অনেকটাই বেশি স্পিডে অ্যাটাক করতে পারে এবং সে যে কোনো অ্যাটাক গুলোকে লাইটের থেকেও অনেকটাই বেশি পরিমাণে স্পিডে ডজ করে নিতে পারে। এবং এই ফর্মে এসে যাওয়ার পর গোকু সুকুনার উপর 1 সেকেন্ডের মধ্যে এতগুলো অ্যাটাক করবে যেটিকে দেখতে পারাও সুকুনার জন্য একটি অসম্ভব কাজ হবে। এবং যেমন ভাবে সুকুনা নিজের ইনজুরি গুলোকে হিল করবে ততক্ষণ পর্যন্ত গোকু নিজের স্পিড এবং অ্যাটাকের সাহায্যে সে সুকুনার উপর আরো 20 থেকে 30টি ইনজারি বাড়িয়ে দিতে পারবে। বন্ধুরা, সুকুনা আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু সে এতটাও পাওয়ারফুল হয়ে যায় না যে এখনো সময়ে অ্যানিমে গড গোকুকে হারাতে পারবে। বন্ধুরা, তাই আমার মতে সুকুনার সাথে যদি কখনো গোকুর লড়াই হয় তখন ওই লড়াইকে গোকুই জিতবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই লড়াইকে কে জিতবে? বন্ধুরা, আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে আপনাদেরকে কেমন লেগেছে সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।